এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন যুদ্ধে প্রেক্ষাপটে বৈশ্বিক সামরিক চিন্তাধারা ও কৌশলে বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে। ব্যালিস্টিক মিসাইল, যা একসময় শুধুমাত্র শক্তিধর দেশগুলোর হাতে চূড়ান্ত সতর্কতা হিসেবে ব্যবহৃত হতো, এখন নিয়মিতভাবে যুদ্ধক্ষেত্রে, রাজনৈতিক বার্তা ও হুমকি প্রদানে এবং আন্তর্জাতিক সংঘাতে ব্যবহৃত হচ্ছে। ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত দীর্ঘ পাল্লার ও নিখুঁত ক্ষেপণাস্ত্রের উত্থান কেবল যুদ্ধকে আরও তীব্রতর করে তুলছে না, বরং একসময় পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো ক্ষমতার যে ভারসাম্য তৈরি করেছিল, ব্যালিস্টিক মিসাইল সেই ভারসাম্যের জন্য হুমকি তৈরি করেছে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ইউক্রেন যুদ্ধ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মিসাইলের ব্যবহার যুদ্ধের সমীকরণ ও ফলাফলই আমূল বদলে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে কিভাবে মিসাইলের ব্যবহার যুদ্ধের সমীকরণ ও ফলাফলই আমূল বদলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ATACMS এবং যুক্তরাজ্য ফ্রান্সের স্টর্ম শ্যাডো মিসাইলের সাহায্যে ইউক্রেন তাদের আঘাত হানার সক্ষমতায় একটি নতুন স্তরে পৌঁছেছে। এসব অস্ত্র ইউক্রেনীয় বাহিনীকে রাশিয়ার দখলকৃত এলাকাগুলোর গভীরে আঘাত হানার সুযোগ করে দিয়েছিল, আর ইউক্রেন সেই সুযোগ কাজে লাগিয়ে রাশিয়ার একাধিক সরবরাহ কেন্দ্র, বিমান ঘাঁটি ও কমান্ড পোস্টে হামলাও চালিয়েছে। ব্যালিস্টিক মিসাইল আক্রমণের হুমকি কেবল তাত্ত্বিক হুমকি নয়, বরং বাস্তবেই এই হামলাগুলো ইউক্রেন চালিয়েছে, যার ফলশ্রুতিতে রাশিয়ার পরিকল্পনা ও প্রতিক্রিয়া পদ্ধতি পাল্টে গেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া আবার তাদের নতুন ওরিস্টিক মিসাইল ব্যবহার করছে। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যাতে হাইপারসনিক বৈশিষ্ট্য রয়েছে। রাশিয়া দাবি করছে এই মিসাইলগুলো পশ্চিমা মিসাইল ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। এই পাল্টাপাল্টি হামলায় প্রমাণিত হয়েছে যে মিসাইল এখন আর কেবল তাত্ত্বিক অস্ত্র বা বাগাড়ম্বরী নয়, বরং এগুলো এখন সক্রিয়ভাবে হুমকি দেওয়ার জন্য এবং নতুন ধরনের পরিস্থিতি তৈরির জন্য ব্যবহৃত হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো উভয় পক্ষই এখন এমন উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই দেশ দুটো এখন কেবল সমরাস্ত্র ব্যবহারই করছে না, বরং তারা উচ্চতর সামরিক শক্তিরও প্রতিনিধিত্ব করছে। এসব মিসাইল এখন আক্রমণ ও প্রতিরক্ষার উভয় কাজে ব্যবহৃত হচ্ছে। একদিকে এসব মিসাইল শত্রুর উপর আঘাত হানার জন্য ব্যবহৃত হচ্ছে, আবার অপরদিকে শত্রুকে পাল্টা হামলা থেকে বিরত রাখার জন্য এই মিসাইলগুলো প্রয়োগ করা হচ্ছে। মিসাইলের ব্যবহার বৃদ্ধি পাওয়ার প্রভাবও বহুমুখী। একসময় যুদ্ধক্ষেত্র থেকে দূরে থাকার কারণে যেই শহরগুলোকে নিরাপদ মনে করা হতো, এখন সেগুলো ঝুঁকিতে পড়েছে। একসময় যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে নিষিদ্ধ অঞ্চল বা আক্রমণের বাইরে মনে করা হতো, এখন সেগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধ নতুন কিছু বাস্তবতার সামনে এনেছে। 2020 সালের নাসেক প্রতিবেদনে বেশ কিছু হুমকির কথা উল্লেখ করা হয়েছিল, এবং এখন সেগুলোই আধুনিক যুদ্ধের ধরন গঠনে মুখ্য ভূমিকা পালন করছে। প্রথমত, ক্ষেপণাস্ত্র এখন কেবল চূড়ান্ত পরিস্থিতির জন্য সংরক্ষিত করে রাখা হয় না, বরং নিয়মিতভাবেই ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন দেশ এখন চাপ প্রয়োগের জন্য এবং যুদ্ধে কৌশলগত সুবিধা পাওয়ার জন্য মিসাইল ব্যবহার করছে। দ্বিতীয়ত, এখন বেঁচে থাকার উপযোগী চলাচল নিশ্চিত করার জন্য এবং একই সাথে লুকিয়ে থাকার কৌশল হিসেবে মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া নিয়মিতই রাস্তায় চলাচলযোগ্য মোবাইল লঞ্চার, ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র কিংবা সাধারণ ট্রাকের আড়ালে লুকিয়ে রাখা লঞ্চারগুলো ব্যবহার করছে। দেখা যাচ্ছে এইসব লঞ্চারগুলো শনাক্ত ও প্রতিহত করা এখন বেশ কঠিন। তৃতীয়ত, অনেক নতুন ক্ষেপণাস্ত্রের সাথেই এখন স্মার্ট গাইডেন্স সিস্টেম, একাধিক ওয়ারহেড, বিভ্রান্তিকর গতিপথ এবং প্রতারণামূলক ডিকয় যুক্ত করা হয়েছে। এই আপগ্রেডগুলো আসার পর বিভিন্ন মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন থার্ড, প্যাট্রিয়ট বা আয়রন ডোমের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে, কারণ এই ডিফেন্স সিস্টেমগুলো মূলত সহজতর হুমকিকে বিবেচনায় নিয়েই ডিজাইন করা হয়েছিল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একসময় এই প্রযুক্তি কেবল শীর্ষ সামরিক শক্তিধর দেশগুলোর হাতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন অনেক মধ্যম মানের দেশ, এমনকি কিছু সশস্ত্র গোষ্ঠীর কাছেও এই ধরনের ঝুঁকিপূর্ণ অস্ত্রের এক্সেস রয়েছে। এর মানে হচ্ছে ক্ষেপণাস্ত্র আরও বেশি সংখ্যক মানুষের হাতে চলে গেছে, যা বিশ্বকে আরও অস্থিতিশীল এবং বিপজ্জনক করে তুলছে। ইউক্রেন শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি ভবিষ্যতের যুদ্ধেরও ইঙ্গিত। এটি দেখিয়ে দিয়েছে আগামী সংঘর্ষগুলোতে দ্রুতগামী, দীর্ঘ পাল্লার, অত্যন্ত সুনির্দিষ্ট এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন পূর্ণ সমরাস্ত্রের প্রয়োগ বাড়বে। ইউক্রেন যেভাবে ATACMS বা স্টর্ম শ্যাডোর মতো মিসাইল ব্যবহার করে রাশিয়ার রসদ সরবরাহ এবং সামরিক নেতৃত্বে আঘাত আনতে সক্ষম হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে যে প্রচলিত মিসাইল দিয়েও এখন এমন সব ফলাফল অর্জন করা সম্ভব, যা একসময় সম্পূর্ণ আকাশ নিয়ন্ত্রণ বা পারমাণবিক হুমকির মাধ্যমেই অর্জন করা সম্ভব হতো। এই বাস্তবতা সার্বিক প্রতিরোধ কৌশল ভাবনার ভিত কাঁপিয়ে দিচ্ছে। আগে ধারণা করা হতো যে কেবল পারমাণবিক অস্ত্রই বড় ধরনের হামলা ঠেকাতে পারে, কিন্তু এখন রাশিয়া যেভাবে হাইপারসনিক গতি এবং ওয়ারহেড সমৃদ্ধ ওরিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তাতে স্পষ্ট হয়ে গেছে যে পরিস্থিতি উত্তপ্ত হলে পরিস্থিতির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো সক্ষমতাও মস্কোর রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই মিসাইল ব্যবহারের নেপথ্যে যৌক্তিক কারণও ছিল। একদিকে পুতিন ইউক্রেনকে কড়া বার্তা দিয়েছেন, অন্যদিকে তিনি ন্যাটোকেও বুঝিয়ে দিয়েছেন যে কোনো সময়ে রাশিয়া তাদের সর্বোচ্চ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারে সক্ষম। এই পরিবর্তন কেবল ইউক্রেনেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। সেখানে ইরান তার মিত্র গোষ্ঠী, বিশেষ করে হিজবুল্লাহ ও হুথিদেরকে সহায়তা দিয়ে তাদের বৃহৎ ও উন্নত ক্ষেপণাস্ত্র ভান্ডার গড়ে তুলতে সাহায্য করেছে। এসব ক্ষেপণাস্ত্রের অনেকগুলোরই রয়েছে স্মার্ট টার্গেটিং সিস্টেম ও শক্তিশালী ওয়ারহেড, যার ফলে তারা ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ করতে পারছে। 2023 সালে গাজা ও দক্ষিণ লেবানন থেকে মিসাইল ছোড়া হলে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। একই সময়ে হুথিরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলা চালায়। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে এই অস্ত্রগুলো বৈশ্বিক অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। হুথিদের মতো রাষ্ট্র বহির্ভূত এসব গোষ্ঠীর এখন আর পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই, বরং তাদের ক্রমবর্ধমান মিসাইল শক্তি সামরিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে হুমকির মুখে ফেলার জন্য যথেষ্ট। বিভিন্ন সংঘাতে ব্যালিস্টিক মিসাইলের নিয়মিত ব্যবহার আন্তর্জাতিক শান্তি ও নীতির উপর গভীর প্রভাব ফেলছে। প্রথমত, এটি অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল করে দিচ্ছে, যেমন নিউ স্টার্ট চুক্তিতে হাইপারসনিক বা ওরিশনিকের মতো উন্নত মিসাইলগুলোর কথা উল্লেখ নেই। অন্যদিকে মিসাইল টেকনোলজির কন্ট্রোল রেজিমের মতো সিস্টেমও হুথির মতো রাষ্ট্র বহির্ভূত গোষ্ঠীগুলোকে ঠেকাতে কার্যকর নয়। তাছাড়া এখনও পর্যন্ত এমন কোনো বৈশ্বিক চুক্তি এখনও নিরূপণ করা যায়নি যা দিয়ে সুনির্দিষ্টভাবে উচ্চ নির্ভুলতা সম্পন্ন প্রচলিত ক্ষেপণাস্ত্র কিংবা পারমাণবিক ওয়ারহেডবিহীন MIRVর ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। দ্বিতীয়ত, এটি আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতাকে উস্কে দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ তীব্র হওয়ার পর পোল্যান্ড, ফিনল্যান্ড এবং জাপানের মতো দেশগুলো নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ বা কেনার দিকে ঝুঁকেছে। রাশিয়ার নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন হুড়হুড়ি করে লেজার অস্ত্র, প্রারম্ভিক সতর্কীকরণ স্যাটেলাইট এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দ্রুত শনাক্তের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয়ত, এটি ভুল বোঝাবুঝি ও অতি প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। প্রতিটি মিসাইল হামলাই বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ব্যর্থ হলে কূটনৈতিক সমাধানের জন্য দেশগুলোর কাছে সময় ও সুযোগ কমে যায়। ইউক্রেন, ইসরায়েল বা কোনো সশস্ত্র গোষ্ঠীর সামান্য একটি মাত্র মিসাইল হামলাকেও বড় ধরনের হামলা বলে ভুলভাবে ব্যাখ্যা করা হতে পারে, যার ফলে দ্রুত এবং আরও বড় পাল্টা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ফলশ্রুতিতে অনিচ্ছাকৃতভাবেই পূর্ণাঙ্গ মাত্রার একটি যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আমরা এমন এক সময়ে প্রবেশ করেছি যেখানে যুদ্ধের প্রথম পদক্ষেপ আর সৈন্য মোতায়েন বা কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সতর্কবার্তা নয়, বরং দূর থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দিয়েই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইউক্রেন
যুদ্ধ প্রমাণ করেছে যে একসময় বোমারু বিমান বা পারমাণবিক অস্ত্র দিয়ে যেসব কাজ করা হতো সেগুলো এখন সাধারণ মিসাইল দিয়েই করা সম্ভব। মিসাইল হামলা করে প্রতিপক্ষের সাপ্লাই চেইন ভেঙে দেওয়া যায়, ঘাঁটি ধ্বংস করা যায়, এমনকি যুদ্ধের গতিপথও বদলে দেওয়া যায়। এই প্রেক্ষিতে রাশিয়ার ওরেশনিক মিসাইল ব্যবহারের কথা বলা যায়, যা কেবল ইউক্রেনের জন্যই নয় বরং পুরো ইউরোপ, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জগতের জন্য কড়া একটি বার্তা। এই নতুন বাস্তবতা দুটি বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে। প্রথমত, বৈশ্বিক সংস্থাগুলোকে নতুন করে ভাবতে হবে যে কিভাবে এই মিসাইলগুলোকে নজরদারি, নিয়ন্ত্রণ এবং কূটনৈতিক আলোচনার আওতায় আনা যায় যাতে বড় ধরনের সংকট এড়ানো যায়। দ্বিতীয়ত, সামরিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও উন্নত করতে হবে, যেন শুধু বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানোর জন্য নয় বরং নির্দিষ্ট লক্ষ্যবস্তু, বিশেষ করে বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ নেটওয়ার্ক কিংবা কমান্ড সেন্টারে সম্ভাব্য হামলাগুলো প্রতিহত করা যায়। গত শতকে পারমাণবিক ধ্বংসযজ্ঞের আশঙ্কা প্রকটভাবে দেখা দিয়েছিল, আর এই শতাব্দীতে নতুন ধরনের হুমকি সামনে চলে আসছে, আর সেটি হলো ব্যালিস্টিক মিসাইল। মধ্যপ্রাচ্যে কি তবে যুদ্ধের দামামা বাজছে? 1 জুন ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহেদি এক বিস্ফোরক মন্তব্য করে জানিয়েছেন তাদের বিমান বাহিনী মাত্র 8 ঘন্টার মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিবকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত। শত্রুপক্ষকে দাঁত ভাঙা জবাব দিতে তেহরান নাকি এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি সেরে ফেলেছে। এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের আকাশে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। যুদ্ধমদেহী পরিস্থিতি। এর আগে মার্কিন গোয়েন্দা দাবি করেছিলেন ইসরায়েলের সামরিক বাহিনী মাত্র 7 ঘন্টার মধ্যে ইরানে বড় ধরনের হামলা চালাতে সক্ষম। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পরিকল্পনাকে নাকচ করে দিয়েছেন। তবে তার এই নাকচ করার মধ্যেই লুকিয়ে আছে এক টুইস্ট। নেতানিয়াহু বলেছেন সংবাদটি সত্য নয়, কিন্তু তিনি স্পষ্ট করেননি কোন অংশটি অসত্য। তার এই ধোঁয়াশা বক্তব্য পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তিনি কি তাহলে হামলা চালানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না? ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক এমনিতেই ভালো না। দশকের পর দশক ধরে এই দুটি দেশ একে অপরের প্রধান শত্রু। ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর প্রধান লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করা। তবে হোয়াইট হাউসের সাথে তেহরানের পরোক্ষ আলোচনা শুরু হওয়ায় মার্কিন প্রশাসনের সামরিক পদক্ষেপ নেওয়া থেকে কিছুটা পিছু হটেছিল। কিন্তু নেতানিয়াহু যেন ইরানে হামলা চালানোর জন্য মরিয়া। এর আগেও তার আগ্রাসী মনোভাব দেখা গেছে, যা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তিকে বরাবর হুমকির মুখে ঠেলে দিয়েছে। মার্কিন সতর্কতা ও ইরানের প্রস্তুতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ইরানে হামলা না চালানোর জন্য সতর্ক করেছেন। হোয়াইট হাউস চাইছে পারমাণবিক ইস্যুতে চলমান আলোচনা যেন কোনোভাবে ব্যাহত না হয়। এই সতর্কবার্তা থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র সরাসরি কোনো সামরিক সংঘাতে জড়াতে চাইছে না, বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে আগ্রহী। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঠেকাতে তেহরানও সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এরই মধ্যে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে ইহুদিবাদীদের আস্তানা ধ্বংস করার কড়া হুঁশিয়ারি দিয়েছে। এই ধরনের হুমকিমূলক পাল্টা পদক্ষেপগুলো ইঙ্গিত দেয় পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সক্ষমতা 8 ঘন্টার হিসাব। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ইরানের বিমান বাহিনী আবারও তাদের সক্ষমতা সম্পর্কে পশ্চিমাদের জানিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ভাহিদি বলেন, আমরা যে কোনো পরিস্থিতিতে দেশের আকাশ সীমার একটি চূড়ান্ত প্রতিরক্ষা প্রদানের জন্য প্রস্তুত রয়েছি। এই অঞ্চলের অস্থির পরিস্থিতি বিবেচনা করে ইরানের বিমান বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো। তিনি এই মন্তব্য করেন ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদের শহীদ হাবিবি বিমান ঘাঁটিতে এক বৈঠকে। গুগল ম্যাপের তথ্য এখানে এক নতুন মাত্রা যোগ করেছে। গুগল ম্যাপ পর্যালোচনা করে জানা গেছে মাশহাদের এই বিমান ঘাঁটি থেকে আকাশপথে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দূরত্ব মাত্র 8 ঘন্টা 25 মিনিট। অর্থাৎ বিমান চলাচলের সময় যদি 8 ঘন্টা ধরা হয়, তাহলে ইসরায়েলে পৌঁছাতে ইরানের বিমান বাহিনীর খুব বেশি সময় লাগবে না। সম্প্রতি রাশিয়া ইরানকে নতুন প্রজন্মের সুখোই Su-35 যুদ্ধ বিমান প্রদান করেছে, যা পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে ইরানের বিমান বাহিনী চোখের পলকে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারবে বলে দাবি করা হচ্ছে। মাশহাদ থেকে হামলা চালালে সব মিলিয়ে 8 ঘন্টা সময় লাগবে। এই তথ্যটি সত্যিই ভয়াবহ।
ভবিষ্যৎকে তাহলে যুদ্ধ? প্রশ্ন হলো এই সব গুঞ্জন এবং হুমকি শেষ পর্যন্ত সত্যিই কি যুদ্ধে রূপ নেবে? মধ্যপ্রাচ্যে সংকটের ছায়া যেন কাটছেই না। এই অঞ্চলের দেশগুলো সবসময়ই এক অস্থিরতার মধ্য দিয়ে যায়, আর এখন এই পারমাণবিক ইস্যু এবং সামরিক মহড়া পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। ইরান এবং ইসরায়েলের এই হুমকি পাল্টা হুমকির খেলা কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। একদিকে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতি। এই দুইয়ের টানাপোড়েনে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে তা নিয়ে সংশয় থেকেই যায়। বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ে যখন পশ্চিমা উদ্বেগ তুঙ্গে, তখন জাতিসংঘের একটি সাম্প্রতিক প্রতিবেদন ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদন অনুযায়ী ইরান গোপনে পারমাণবিক কার্যকলাপ বাড়াচ্ছে এবং উচ্চমাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি একটি স্তরে পৌঁছেছে। এই তথ্য প্রকাশের পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। কিন্তু এর পাল্টা হিসেবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়েছে, জাতিসংঘের প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করলে তারা এর উপযুক্ত জবাব দেবে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA সম্প্রতি দুটি গোপন প্রতিবেদন প্রকাশ করেছে, যা ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। প্রথম প্রতিবেদনে বলা হয়েছে, ইরান 3টি দীর্ঘকাল ধরে তদন্তাধীন স্থানে গোপন পারমাণবিক কার্যকলাপ চালাচ্ছে, যা সংস্থাটির কাছে আগে ঘোষণা করা হয়নি। এর মানে হলো ইরান এমন কিছু গোপন কাজ করছে যা আন্তর্জাতিক পরিদর্শকদের নজর এড়িয়ে যাচ্ছে। দ্বিতীয় এবং আরও উদ্বেগজনক প্রতিবেদনে দেখা গেছে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 60% পর্যন্ত তীব্রভাবে বৃদ্ধি করেছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রায় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন, আর ইরানের বর্তমান সমৃদ্ধির মাত্রা এর খুব কাছাকাছি। IAEA এর তথ্য অনুযায়ী ইরানের মোট সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ এখন 2015 সালের ঐতিহাসিক JCPOA পারমাণবিক চুক্তি দ্বারা অনুমোদিত সীমার 45 গুণ ছাড়িয়ে গেছে। আনুমানিক 9247.6 কিলোগ্রাম ইউরেনিয়াম মজুত করেছে ইরান। ইরানের পাল্টা হুমকি এবং আন্তর্জাতিক চাপ। এই প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি, যাদের সম্মিলিতভাবে E3 বলা হয়, তারা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। আগামী 9 জুনে IAEA বোর্ডের পরবর্তী সভায় তারা ইরানের বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব জমা দেওয়ার কথা ভাবছে। যদি এই প্রস্তাব পাশ হয়, তাহলে প্রায় 20 বছরের মধ্যে এই প্রথম ইরানকে আনুষ্ঠানিকভাবে অমান্যকারী হিসেবে চিহ্নিত করা হবে, যা ইরানের জন্য একটি বড় কূটনৈতিক পরাজয় হবে। কিন্তু ইরান এই চাপের কাছে মাথা নোয়াতে রাজি নয়। রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বিবৃতিতে বলেছেন, তিনি IAEA প্রধান রাফায়েল গ্রসিকে ফোনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরান ইউরোপীয় পক্ষগুলির দ্বারা যে কোনো অনুপযুক্ত পদক্ষেপের জবাব দেবে। ইরান মনে করছে এই প্রতিবেদনগুলোকে তাদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্ন্যাপব্যাক মেকানিজম এবং এর প্রভাব। মে মাসে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি সতর্ক করে দিয়েছিল 2015 সালের পারমাণবিক চুক্তি অনুমোদনকারী জাতিসংঘের প্রস্তাবের শর্তাবলী অনুসারে যদি ইরানের পারমাণবিক কর্মসূচি ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়, তবে তারা নিষেধাজ্ঞাগুলি পুনরায় আরোপ করতে পারে। কূটনৈতিক মহলে এটি স্ন্যাপব্যাক মেকানিজম নামে পরিচিত। এই বিকল্পটি কূটনৈতিকভাবে লাভজনক বলে বিবেচিত হচ্ছে, কারণ দুই দেশের মধ্যে চলমান পারমাণবিক আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর চাপ বাড়াতে চাইছে। এর অর্থ হলো, যদি ইরান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তবে তাদের উপর আরোপিত পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার সক্রিয় হয়ে যাবে, যা তাদের অর্থনীতিতে বড় আঘাত হানবে। ইরান বারবার পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টার কথা অস্বীকার করে আসছে। মধ্যপ্রাচ্যে পারমাণবিক উত্তেজনা বেড়েই চলেছে। ইরান ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইসরায়েল তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তাহলে তাদের অনুতপ্ত হতে হবে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, তাদের পারমাণবিক স্থাপনার ওপর যে কোনো ধরনের হামলা হলে ইসরায়েলকে তার ফল ভোগ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মিশনের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেছেন, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে যে কোনো হুমকি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। তিনি আরও যোগ করেন, যদি ইসরায়েল এমন ভুল করে, তাহলে তাদেরই অনুতপ্ত হতে হবে।
আরাকচির এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা তুঙ্গে। পশ্চিমা দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে, অন্যদিকে তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। পশ্চিমা নীতির দ্বিমুখিতা এবং ইরানের অভিযোগ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে পারমাণবিক ইস্যুতে দ্বিমুখী নীতি অনুসরণের অভিযোগ করেছেন। তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমরা গাজায় পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিতে সরকারি এবং অনানুষ্ঠানিক উভয় ইসরায়েলি ব্যক্তিত্বকেই দেখেছি, তবুও পশ্চিমারা এই হুমকি উপেক্ষা করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য চাপ অব্যাহত রেখেছে। আরাকচি জোর দিয়ে বলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রয়ে গেছে এবং তেহরান যে কোনো সংশ্লিষ্ট পক্ষকে এই বিষয়ে আশ্বস্ত করতে প্রস্তুত। তার কথায়, এ ব্যাপারে আমাদের লুকানোর কিছু নেই। আমাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আমাদের সকল কার্যক্রম শান্তিপূর্ণ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের বিজ্ঞানীদের দ্বারা অর্জিত একটি বড় বৈজ্ঞানিক অর্জন এবং ইরানি জনগণের মহান ত্যাগের মাধ্যমে। পারমাণবিক অধিকার ছাড়বে না ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে তারা পারমাণবিক অস্ত্র চায় না বা অর্জনের আকাঙ্ক্ষাও করে না, তবে একই সাথে তারা এই ক্ষেত্রে তাদের স্বাভাবিক অধিকার ত্যাগ করবে না। তিনি বলেন, অতএব কোনো শান্তিপূর্ণ পারমাণবিক কার্যকলাপ, বিশেষ করে সমৃদ্ধকরণ, স্থগিত করা যাবে না। আরাকচি জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA কে রাজনৈতিক চাপ প্রতিরোধ করারও আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, কিছু দেশ ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াতে IAEA এর অপব্যবহার করার চেষ্টা করছে। তার মতে সংস্থাটিকে প্রযুক্তিগত এবং স্বাধীন থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন যে সংস্থাটি এই ফাঁদে পড়বে না। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ উদ্বেগ বাড়ছে। IAEA এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরানের 60% বিশুদ্ধতা পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রায় 50% বৃদ্ধি পেয়ে 408.6 কিলোগ্রামে পৌঁছেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বলছে যে এটি আরও সমৃদ্ধ করা হলে 9টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট হতে পারে। IAEA এর এই ফলাফল এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। ইরানের মন্ত্রী বলেছেন যে তেহরান ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সম্পর্কিত মার্কিন প্রস্তাবের জবাব দেবে যথাযথভাবে এবং ইরানি জনগণের নীতি ও অধিকারের ভিত্তিতে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের সমৃদ্ধকরণের অধিকারকে সম্মান না করলে কোনো চুক্তি হতে পারে না। আরাকচি কায়রোতে IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসির সাথেও দেখা করেছেন, তবে আলোচনা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের প্রধান পারমাণবিক আলোচক এবং মন্ত্রী রবিবার লেবানন সহ একটি আঞ্চলিক সফরের অংশ হিসেবে কায়রো পৌঁছেছেন। এ থেকে একটি বিষয় স্পষ্ট, ইরান তার পারমাণবিক অধিকারের প্রশ্নে অনড়। ট্রাম্পের বার্তা, খামেনির জবাব। আলোচনার টেবিলে নেই কোনো ভাব। ইরানের পথ চলা নিজস্বই হবে, ভবিষ্যতের গতি কোন দিকে রবে? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের দেয়া নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করেছেন। খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতির আত্মনির্ভরশীল চেতনা এবং আমরাও পারি নীতির সঙ্গে সাংঘর্ষিক। দশকের পর দশক ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তি সই করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান বেশ কয়েকবার আলোচনায় বসেছে। ওমানের মধ্যস্থতায় একটি নতুন প্রস্তাব ইরানকে দেওয়া হয়। এরপর মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই পক্ষের মধ্যে 5 রাউন্ড আলোচনার পরও বেশ কিছু ইস্যুতে মতানৈক্য রয়ে গেছে। এই মতানৈক্যের মূল কারণ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তেহরান জোর দিয়ে বলছে তারা তাদের দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে, এমনকি তাদের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠিয়ে দেওয়ার প্রস্তাবও তারা মানছে না। পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে, ইরান যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে তাতে তারা দ্রুতই পারমাণবিক অস্ত্র বানানোর মতো ইউরেনিয়াম পেয়ে যেতে পারে। তবে ইরান সবসময় বলে আসছে তাদের পরমাণু অস্ত্র বানানোর কোনো লক্ষ্য নেই। তাদের এই কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ।
ইরানের সব বিষয়ে খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত। বুধবারের ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে জাতির স্বার্থের শতভাগ বিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমেরিকানরা যে প্রস্তাব দিয়েছে তা আমাদের স্বার্থের 100% বিরুদ্ধে। উদ্ধত ও অহংকারী মার্কিন নেতারা বারবার আমাদের পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না এমনটা চেয়ে যাচ্ছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে কি করবে না তা নির্ধারণ করার তোমরা কে? খামেনি আরো বলেন, ইরানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শত্রুরা এখন এদিকেই নজর দিচ্ছে। তার মতে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের পারমাণবিক কর্মসূচির মূল চাবিকাঠি। আমেরিকার এই বিষয়ে কিছু বলার অধিকার নেই। এপ্রিল মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইরান 5 দফা আলোচনা করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, মার্কিন প্রস্তাব শতভাগ 1979 সালের ইসলামী বিপ্লবের আদর্শের পরিপন্থী। ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার প্রশাসন কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেবে না, কিন্তু তেহরান জোর দিয়ে বলেছে এটি তাদের অধিকার। খামেনির ভাষণে উঠে এসেছে এক চমকপ্রদ যুক্তি। তিনি বলেন, আমাদের যদি 100টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকে কিন্তু জ্বালানি উৎপাদনের সক্ষমতা না থাকে, তাহলে সেগুলোর কোনো কার্যকারিতা থাকবে না। তিনি আরো বলেন, আমরা যদি নিজেরা এই জ্বালানি তৈরি করতে না পারি, তাহলে বাধ্য হয়ে আমেরিকার কাছে যেতে হবে, যেখানে তারা ডজন খানেক শর্ত আরোপ করতে পারে। এই কথাগুলো ইরানের আত্মনির্ভরশীলতার ইচ্ছাকেই তুলে ধরে। তাহলে কি হতে যাচ্ছে? খামেনির এই কঠোর অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ থেকে সরে আসতে প্রস্তুত হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মতানৈক্য আরো গভীর হচ্ছে, যা একটি নতুন পারমাণবিক চুক্তির সম্ভাবনাকে আরো অনিশ্চিত করে তুলছে। সামনের দিনগুলোতে এই বিরোধ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। যুক্তরাষ্ট্রকে সবাইকে বিশ্বাস করাতে চায় ইরান একা, কিন্তু এই পৃথিবীতে ক্ষমতার সমীকরণ প্রতিনিয়ত বদলায়। ফক্স নিউজের সাবেক উপস্থাপক টাকার কার্লসন এক গুরুতর সতর্কবার্তা দিয়েছেন। রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের একটি টুইট আছড়ে পড়ল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কার্লসন স্পষ্ট করে দিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির দোহাই দিয়ে মার্কিনীরা যে যুদ্ধের দামামা বাজাচ্ছে তা কেবল মিথ্যাচার। মার্ক লেভিনের মতো মানুষেরা পারমাণবিক বিস্তার বন্ধ করার ভান করে ইরানের সঙ্গে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। কার্লসন তার এক্স অ্যাকাউন্টে লিখলেন, আসলে ইরান বোমা তৈরির কাছাকাছি পৌঁছেছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। যারা অন্য কথা বলে তারা হয় অজ্ঞ নয় অসৎ। তার অভিযোগের তীর সরাসরি ওয়াশিংটনের তথাকথিত যুদ্ধবাজ নেতাদের দিকে। তিনি দাবি করলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না কারণ তারা জানে যদি বানাতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র তৎক্ষণাৎ যুদ্ধ শুরু করে দেবে, আর ইরান এতটা বোকা নয় যে নিজেদের ধ্বংস ডেকে আনবে। কিন্তু তাহলে কেন এই যুদ্ধের উন্মাদনা? কার্লসনের মতে আসল উদ্দেশ্য ভিন্ন। আসল লক্ষ্য হলো শাসন ব্যবস্থা পরিবর্তন। তিনি জোর দিয়ে বললেন, তরুণ আমেরিকানদের আবারও মধ্যপ্রাচ্যে ঠেলে দেওয়া হচ্ছে আরেকটি সরকার উৎখাত করার জন্য। কিন্তু আমেরিকা বিদেশি নেতাদের উৎখাত করে যতবার সফল হয়েছে তার চেয়ে বেশিবার বিপর্যয় ডেকে এনেছে। তিনি বললেন, আমেরিকানদের কাছে শাসন ব্যবস্থা পরিবর্তন এখন বিপর্যয়ের সমার্থক। তাই আসল উদ্দেশ্য লুকিয়ে রেখে তারা ইরান বোমা বানাচ্ছে, এই মিথ্যা ভীতি ছড়াচ্ছে। তারা বলবে ইরানের মতো দেশ কখনোই বোমা রাখতে পারে না। তারা লস অ্যাঞ্জেলসে পারমাণবিক হামলা চালাবে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। কার্লসনের কণ্ঠস্বরে তীব্র শ্লেষ। কার্লসন থামলেন না। তিনি আমেরিকার জন্য একটি ভয়াবহ চিত্র তুলে ধরলেন। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নাও থাকতে পারে, কিন্তু তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এক ভয়ঙ্কর অস্ত্রাগার রয়েছে। তিনি সতর্ক করলেন, এই ক্ষেপণাস্ত্রগুলো পারস্য উপসাগরে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা, আমেরিকার মিত্র দেশগুলো এবং গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে রাখা হয়েছে। কার্লসন আরো বললেন, ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম সপ্তাহে হাজার হাজার আমেরিকান নিহত হতে পারে। আমাদের অর্থনীতি ভেঙে পড়তে পারে, কারণ তেলের দাম আকাশচুম্বী হবে। তিনি কল্পনা করে বললেন, $30 পেট্রোলের প্রভাব বিবেচনা করুন। কিন্তু সম্ভাব্য যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে কি হবে? যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ আরো খারাপ হতে পারে, কার্লসন বললেন। ইরান ইরাক বা লিবিয়া নয়, এমনকি উত্তর কোরিয়াও নয়। ইরানের শক্তিশালী মিত্র রয়েছে। তিনি মনে করিয়ে দিলেন, ইরান এখন ব্রিক্স জোটের অংশ, যা বিশ্বের অধিকাংশ ভূমি, জনসংখ্যা, অর্থনীতি এবং সামরিক শক্তিকে প্রতিনিধিত্ব করে।
রাশিয়ার সঙ্গে ইরানের ব্যাপক সামরিক সম্পর্ক রয়েছে। তারা তাদের বেশিরভাগ তেল চীনে বিক্রি করে। ইরান একা নয়, এইখানে কার্লসনের সতর্কবাণী সর্বোচ্চ শিখরে পৌঁছায়। ইরানের উপর আক্রমণ খুব সহজেই বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে, আর যুক্তরাষ্ট্র হেরে যাবে। ডোনাল্ড ট্রাম্পের একজন কট্টর সমর্থক হওয়া সত্ত্বেও কার্লসন যুদ্ধ সমর্থকদের তীব্র সমালোচনা করলেন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় তেহরান নিজেদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে শুরু করেছে। গত বছর ইসরায়েলি হামলায় তাদের অত্যাধুনিক S-300 সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও ইরান দ্রুত সেগুলোর মেরামত ও পুনর্বিন্যাসের মাধ্যমে নিজেদের শক্তি প্রমাণে বদ্ধপরিকর। কিন্তু এই প্রস্তুতি কতটা কার্যকর হবে এবং সম্ভাব্য হামলা হলে তার পরিণতি কি দাঁড়াবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আঘাতের পর ঘুরে দাঁড়ানোর লড়াই। গত বছরের অক্টোবর ও এপ্রিল মাসে ইসরায়েলের বিমান হামলায় ইরানের কিছু উন্নত ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও রাডার ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে রাশিয়ার তৈরি দীর্ঘ পাল্লার S-300 সিস্টেমের ক্ষয়ক্ষতি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। এই হামলা এবং লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো ইরানি মিত্রদের ওপর ইসরায়েলের সফল আক্রমণগুলো ইরানকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় ফেলেছে বলে অনেকে মনে করেন। তবে পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ বলছে ইরান দ্রুততার সঙ্গে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত ও পুনর্বিন্যাস করেছে। গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা যেমন নাতানজ এবং ফোর্দো এর কাছাকাছি S-300 সিস্টেম সহ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী পুনরায় স্থাপন করা হয়েছে। এমনকি গত মাসে সেনা দিবস উদযাপনে জনসম্মুখে S-300 লঞ্চার এবং একটি রাডার ট্রাকের প্রদর্শনীর মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অক্ষত আছে। তেহরানের আত্মবিশ্বাস ফাঁকা বুলি নাকি বাস্তব প্রস্তুতি? ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি সম্প্রতি ঘোষণা করেছেন যে তাদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রস্তুতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বিনিয়োগের কয়েক গুণ বৃদ্ধির কথা উল্লেখ করে সতর্ক করেছেন ইরানি জাতির আকাশসীমা লঙ্ঘন করলে শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি হবে। এই আত্মবিশ্বাস কি কেবল কথার কথা নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে দৃঢ় সামরিক প্রস্তুতি? বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা ভেঙে গেলে ইরানের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে বলছে, যা তাদের মতে পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিরোধে জরুরি। অন্যদিকে ইরান বেসামরিক ব্যবহারের জন্য সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অধিকার দাবি করছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে 6টি B-2 বোমারু বিমান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে মোতায়েন করেছে, যা ইরান আক্রমণের সম্ভাব্য উৎক্ষেপণ স্থল হিসেবে বিবেচিত। ইসরায়েলের কৌশলগত চ্যালেঞ্জ ও ইরানের প্রতিরোধ। ইসরায়েল গত বছর S-300 এর 200 কিলোমিটার সর্বোচ্চ পাল্লার বাইরে থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের রাডার ও ক্ষেপণাস্ত্র সাইটগুলোতে আঘাত হেনেছিল। যদিও এসব হামলার কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার খারাপ পারফরম্যান্স সম্পর্কে সচেতন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যা কঠোর ভূগর্ভস্থ বাংকারে অবস্থিত, যেমন নাতালস ফ্যাসিলিটিটি একটি পাহাড়ের মধ্যে নির্মিত, সেগুলোতে আক্রমণ করা ইসরায়েলের গত বছরের হামলার চেয়ে অনেক বেশি জটিল হবে। যদি যুক্তরাষ্ট্র জড়িত থাকে তবে B-2 বোমারু বিমানগুলো সম্ভবত 30,000 পাউন্ডের GBU-57 বাংকার বাস্টার বোমা ফেলবে। কিন্তু ইসরায়েল একা কাজ করলে তাদের বিকল্প সীমিত। F-35 স্টেলথ ফাইটার বা F-15 ফাইটার বোমারু বিমান ব্যবহার করে একাধিকবার আঘাত হানতে হবে, যা অনেক অভিযান এবং জ্বালানি সরবরাহের প্রয়োজন ঘটাবে। এতে ইসরায়েলি বিমানগুলো ইরানের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ঝুঁকিতে পড়তে পারে। ইরান রাশিয়ান টোর M1 এর মতো স্বল্প পাল্লার সিস্টেমের পাশাপাশি স্থানীয়ভাবে তৈরি বাভার 373 এবং খোর্দাত 15 এর মতো ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে স্তরবদ্ধ করেছে। রাশিয়ার ধীর সরবরাহ এবং S-400 এর মতো উন্নত সিস্টেম বিক্রি করতে অস্বীকার করার কারণে ইরান দেশীয় অস্ত্র কর্মসূচিতে জোর দিয়েছে। চূড়ান্ত
চূড়ান্ত লড়াই কার জয় হবে। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস একাডেমির গবেষণা অনুসারে ইরানের বিমান প্রতিরক্ষা দমন করা একটি ঘণ্টা বা এমনকি দিনব্যাপী যুদ্ধ হবে। এই যুদ্ধে বিমান চালক এবং ভূমি অস্ত্র পরিচালনাকারীদের মধ্যে তীব্র লড়াই হবে, যেখানে যুদ্ধ বিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক জ্যামিং বিমান এবং অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল ইরানের ওপর প্রায় বিমান আধিপত্য প্রতিষ্ঠা করলেও দীর্ঘস্থায়ী হামলায় কর্মীর ক্লান্তি এবং ভুলের সম্ভাবনা বাড়বে। এমনকি ইরানের কম উন্নত ক্ষেপণাস্ত্র সফল হতে পারে, যেমনটি 2018 সালে সিরিয়া একটি S-200 ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েলি F-16 ভূপাতিত করেছিল। রাশিয়ান বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইউরি লিয়ামিন বলেছেন, একটি হামলার ফলাফল আক্রমণকারীরা কতটা ভালোভাবে একসঙ্গে কাজ করে বনাম প্রতিরক্ষা বাহিনী কতটা ভালোভাবে একসঙ্গে কাজ করতে পারে তার উপর নির্ভর করবে। সেরা দলটি জিতবে। জেরুজালেমে এক ব্যক্তির বিরুদ্ধে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে মধ্য ইসরায়েলে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে। নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। ইসরায়েলের ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করার জন্য অর্থ গ্রহণ করেছিল, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইউনিফর্ম পরিয়েছিল, পশ্চিম তীরে অস্ত্র স্থানান্তর করেছিল এবং তার মাকে নিয়োগ করেছিল। কর্মকর্তারা জানিয়েছে যে তিনি ইহুদিদের ঘৃণা করেন এবং শহীদ হয়ে মরতে চান। জেরুজালেমে ইরানের গুপ্তচর বৃত্তির প্রচেষ্টা, চাঞ্চল্যকর গ্রেপ্তারি। মঙ্গলবার শিনবেট নিরাপত্তা সংস্থা এবং পুলিশ পূর্ব জেরুজালেমের ইসাওয়াইয়া পাড়া থেকে ইরানের জন্য গুপ্তচর বৃত্তি এবং ইসরায়েলি মাটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার সন্দেহে একজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সন্দেহভাজনকে ইরানি গোয়েন্দা কর্মীরা নিয়োগ দিয়েছে। তাকে বিভিন্ন ধরনের কার্যকলাপের দায়িত্ব দেওয়া হয়েছিল, রাস্তাঘাট এবং ল্যান্ডমার্কে সাইনবোর্ড টাঙানো এবং তথ্য সংগ্রহ করা। মধ্য ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালানো এবং বনে আগুন লাগানোর পরিকল্পনা সহ আরও গুরুতর কর্মকাণ্ড। এমনকি সে ফিলিস্তিনি কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত অঞ্চলে অস্ত্র স্থানান্তর করারও ইচ্ছা করেছিল বলে অভিযোগ করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে শিনবেট এবং ইসরায়েল পুলিশ জানিয়েছে, জেরুজালেম জেলার কেন্দ্রীয় ইউনিটের গোয়েন্দাদের নেতৃত্বে এবং শিনবেটের নির্দেশনায় কয়েক সপ্তাহ ধরে জটিল গোপন তদন্তের পর এই গ্রেপ্তার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানি কর্মীরা সন্দেহভাজন ব্যক্তিকে নিয়োগ করেছিল এবং তার সম্মতিতে ইসরায়েলের অভ্যন্তরে মিশন পরিচালনার জন্য পরিবারের। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।